মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এবার তাহলে মূল গল্পে আসা যাক। আজ আমি আপনাদের পড়ে শোনাবো শিবরাম চক্রবর্তীর লেখা একটি খুবই মজার গল্প। গল্পটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন, আর কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানান। তাহলে শুরু করছি আমাদের আজকের সেই মজার গল্প শিবরাম চক্রবর্তীর ইচ্ছা পূরণ। সকালে কাগজটা খুলতেই বিজ্ঞাপনের খবরটায় নজর গেল। হারাই আছেন একটি প্রায় বৃদ্ধ ভদ্রলোক, বেঁটে এবং লম্বা, দাঁত নেই, চুল নেই, শরীরে তেমন শক্তি নেই, মোটের উপর প্রায় সব কিছুই তিনি হারিয়েছেন। সংবাদ দিলে কৃতজ্ঞ থাকব। ফোন নম্বর 713। এক নজরেই বুঝেছি যে সব কিছু খোয়ানোর পর নিজেকেও খোয়ালেন যে ভদ্রলোক, তিনি আমাদের আলু মেশো ছাড়া আর কেউ নন। টের পেয়েছি আমি 717 না ভেবেই। তারপরেও 713 ফোন করে নিশ্চিত হওয়া গেল। হ্যালো হ্যালো, আলু মাসি? হ্যাঁ রে, কি বলছিস বল। কি হলো আলু মেশোর? সব কিছু হারিয়েছেন, তারপরে নিজেকেও হারিয়েছেন, আবার নিজেও হারিয়ে গেলেন শেষটায়? ও, তাহলে খবরের কাগজে বিজ্ঞাপনটা দেখেছিস বল? হ্যাঁ, দেখলাম তো। পড়ি আমার মালুম হয়েছে যে ইনি আমাদের ওই আলু মেশো ছাড়া কেউ নন। কিন্তু মাসি, খটকাটা লাগলো আমার এক জায়গায়। বেঁটে এবং লম্বাটা কি? একাধারে বেঁটে আর লম্বা হয় নাকি? হয় নাকি তার মানে? হয়ে রয়েছে যে। তুই বলছিস কি? হ্যাঁ, জলজ্যান্ত চোখের উপর, আর তুই বলছিস হয় না? হা, তা নয় তা নয়, দাঁড়াও, আমি আসছি। ছুটলাম কাগজখানা হাতে করি। গিয়ে দেখি তিনি একবারে ধরাশায়ী। যে পতিবিয়োগে সতীরা পাথর হয়ে যান, তার বিরহে কাতর হওয়া কিছু বিস্ময়ের না। পতির অভাবে ক্ষতিবোধ করাটা খুব স্বাভাবিক। আলু মাসিকে একটু আলু ধরেও দেখতে পাবো, সেটা আশা করি গেছি। কিন্তু তাকে যে এতটা আলুলায়িত দেখব, তা আমার আশা ছিল না ঠিক। তিনি কেবল অঙ্গসজ্জায় ছাড়েননি, একেবারে ভূমিসজ্জায়। তা তখন আমি গিয়ে খুব সহানুভূতি ভরেই শুধাই, "উম, খাট থাকতে মাটিতে শুয়ে কেন মাসিমা? শুকনো মেঝেয় পাশ ফিরতে হাড়ে লাগবে যে। খট্টাঙ্গি তোমার খটখট করে গায়ে লাগে, তাতে মাটির উপর এতটা বয়সে এমন হাড়ভাঙা খাটুনি কি তোমার পোষাবে?" আর কি করি বল, কি সুখের খাটে শোবো রে, আমার সুখ সাহাদ সব চলে গেছে। কি আছে আমার বল, কি আর আছে? তা বটে, স্বামী গেলে সাধ্যি রমণীর কি আর থাকে মাসি, তা বটে। কিন্তু এখনো তো যায়নি সত্যি। আর কি আর ওকে ফিরে পাবো তুই ভাবিস? হ্যাঁ, তুই এই বেঁটে লম্বার কথা কি যেন বলছিলি তখন? না না, আমি কেন বলবো, তুমিই বলেছো তো, কাগজে ছেপে দিয়েছো। এই দেখো না, বেঁটে কি কখনো লম্বা হয়? হয় না? তবে হলো কি করে? তা যদি না হয় তো কি হবে তাহলে বলতো? লিন অ্যান্ড থিন, খর্বকায়, ক্ষীণ। আমি না হয় আলু মেশোকে দেখেছি, টের পেলুম, কিন্তু আর কেউ এর থেকে তো কোনো মাথামুন্ডু বের করতে পারবে বলে মনে হয় না। বিজ্ঞাপনে সবটুকু বিশদ করে লিখতে হয় জানো মাসি। তা তো জানি রে, কিন্তু এক কাঁড়ি টাকা লাগায় তার জন্যে জানিস। খবরের কাগজে বিজ্ঞাপনের যা চার্জ না, কথায় কথায় টাকা। ওই কলাইন দিতেই যা লেগেছে না, কি বলবো তোকে। বলতে হয় না, ওই 4 লাইনের দরুনই তার পার্সের উপর দিয়ে যে দারুণ চার্টটা গেছে, তা তার নাচারমুখী প্রচার পায়। তোর মেসোকে নিয়ে সারা জীবনটা যা খোয়ার আমার হলো না, তার বেশি আর তার কথা জোগায় না। তারপরে তিনি নিজে খোয়া গিয়ে এত টাকা খোয়ানোর কারণ হয়ে উচ্চ কথাটা আলু মাসি উজ্জ্ব রাখলেও আমি তো বুঝতে পারি। বোঝার উপর শাকের আঁটির মতোই
উটের পিঠে উপরের তৃণটির ন্যায় মাসীমান্ত প্রদেশ পার হয়ে গেছেন। তখন আমি সান্ত্বনা দিই, তুমি কিচ্ছু ভেবো না আলু মাসি, তোমাকে ছেড়ে কোথাও গিয়ে তিনি বেশি দিন কখনো থাকতে পারবেন না। দেখো না, ফিরে এলেন বলে, তুমি কিচ্ছু ভেবো না। একথা যৌবনে যে দেহযষ্টির সুষমায় মেসমশায় অন্ধ ছিলেন, আজ উত্তর যষ্টিতে পৌঁছে সেই যষ্টিমধুর মাধুর্য কমে যষ্টিত্ব বেড়ে গেলেও এখন তা অন্ধের যষ্টি। এই প্রায়ান্ধ বয়সে এই নড়িবিহনে মিশর কি এক পা নড়িবার জো আছে? মাসিমাকে সে আশ্বাস দিতেই তার আর একটা দীর্ঘশ্বাস। ওরে, আমার তো আর আশা হয় না রে তিনি আবার ফিরবেন। না না, তোমায় ছেড়ে কোথাও গিয়ে তার পক্ষে বেশি দিন থাকা একেবারেই সম্ভব নয়। আচ্ছা মাসি, তুমি কি আন্দাজ করতে পারো তিনি কোথায় গেছেন? ওই ডালু মাসি, শালু মাসি ওখানে সব খোঁজ খবর নিয়েছো? কোথায় তারা? শালু তো এখন দিল্লিতেই। আর তোর ডালু মাসি, সে তো রাঁচিতে গিয়ে হোটেল খুলেছে। আর জানি তো, বোনপো বঞ্জিদের সব্বাইকে সেখানে তিনি যেতে বলেছিলেন। আমরা গেছিলামও। আমি, বিনি, সব্বাই। হোটেল না বলে অন্নছত্রই বলা যায়। তো চলছিল বেশ। হঠাৎ ইতু সেখানে গিয়ে সব ছত্রভঙ্গ করে দিল শেষটায়। সে হোটেল কবে উঠে গেছে। ডালু মাসি একটা রিক্সা ডেকে দিল্লি চলো হেঁকে দিল্লির হাই রোড ধরে বেরিয়ে পড়লেন দেখে এসছি। তা এতদিন শালু মাসির আসতে নাই তিনি নির্ঘাত পৌঁছে গেছেন। আর সে তো তুমি জানো, ইতুর থেকে ইত্যাদি বইয়েতে আমি তো সে কাহিনী সব লিখেই দিয়েছি। তুমি পড়োনি? পড়বো না কেন? কিন্তু দিল্লি কোথায়? আর তার পরে ঘটনা তুই জানিস নে? তো ডালু মাসিকে দিল্লি পর্যন্ত টেনে নিয়ে যাওয়া তো চারটেখানি কথা না। পারবে কেন রিক্সাওয়ালা? ওই রাঁচির কাছাকাছি হিলি বলে একটা জায়গা আছে, খবর রাখিস? সেখানে অবধি টেনে নিয়ে যেতেই লোকটা তো জিভ বেরিয়ে গেল। তোর ডালু মাসি তো আর লাশখানি কম নয় রে, তো আমার মতো প্যাকাটি নাকি? ডালু মাসি আমাদের হাড়ে মাসে কিঞ্চিৎ ম্যাসিভ হলেও সরাসরি তাকে লাশ বলাটা আমার যেন কেমন মনে হয়। নিজের দেহের প্রতি কটাক্ষ করে একটু গায়েই লাগে আমার। তাই নাকি? তা তিনি এখন সেই হিল স্টেশনই তাহলে পুঞ্জীভূত হয়ে রয়েছেন? আমার কথার কোনো জবাব না দিয়ে সুদীর্ঘ নিঃশ্বাসে নিজের নাসিকাপথে যে ঘূর্ণিপাতটা ছাড়লেন, আমাকে উল্টে ফেলে সেই আনুনাসিক ঝাপটায় নাসিক শহরে আমার পৌঁছবার কথা। আর কোনো দুঃখ নয় রে, তিনি বেঁচে থাকতে আমার কপালটা পুড়ল, এই দুঃখটাই আমার খুব। ডুকরে ওঠেন মাসিমা। আমি বেঁচে থাকতেই তিনি আমায় ছেড়ে গেলেন রে। না না মাসিমা, কোথায় যাবেন আর? ওই কিছুদিনের জন্য হয়তো একটুখানি মুখ বদলাতে গেছেন কোথাও। হ্যাঁ, মুখ বদলাতে? কেন রে? আমি কি এতই খারাপ হয়ে গেছি দেখতে? আমার মুখের দিকে চোখ তুলে তাকানো যায় না আর? না না মাসি, সে কথা আমি বলছি কি, সে মুখ বদলানো আমি বলিনি। অন্য একটা মুখ বদলানো আছে না? ওই ভালো মন্দ মুখে দিয়ে সেটা বদলাতে হয়। আমি প্রাঞ্জল করি, তুমি যে খুব খারাপ রাঁধো তা আমি বলছি নে। তবে কিনা খুব ভালো রান্নাও দিনের পর দিন খেলে একঘেয়ে লাগে না? মেসোমশাই হয়তো তাই মনে হয়েছিল। অরুচি ধরে গেছিল। তাই এমনকি আমরাও তো, তোমার বোনপোরাও, যে ততটা ঘন ঘন তোমার কাছে আসি না বলে তুমি দুঃখ করো, তার কারণও ওই। হ্যাঁ? ওই মানে? তোরা বুঝি তাহলে খাবার লোভেই মাসিদের কাছে যাস? আমার রান্না না খেয়েই তোর অরুচি ধরে গেল? তোদেরও? না না, সে কথা নয়। তোমার রান্নার সুখ্যাতি শুনেছি তো। তাই তার সোয়াদে মুখ মরে যায়, পাছে অরুচি ধরে যায়, সেই ভয়েই আসি না। আর সবার কথা জানি নে, আমার কথাটা আমি বলছি। বলে আমি কোনো রকমে সামাল দিই। আমার মনে হয় ইতুর কাছেও মেসোমশাই যেতে পারেন। মুখ বদলাতে হলে আমরা সবাই সেখানেই যাই তো। তাদের বাড়ির ছাদে হাঁস মুরগির কারখানা। মুরগির লালসায় আলু মেসো তার আস্তানাতেই গেছেন হয়তো। ও ইতুর কাছে পাটনায়? হ্যাঁ, সম্ভবত। তবে তার শালীদের কাছে যাওয়াটা অসম্ভব কিছু নয়। মেসোমশাইয়ের শালীনতার আমি প্রশস্তি গাই। তাহলে কাজ কর, তুই যা তো। যখন এত করেই বলছিস, তোর ডালু মাসি, শালু মাসির কাছে গিয়ে একটু দেখ তো। আচ্ছা তুই ওই ইতু টিতুর ওখানেও যাস একটু।
যেখান থেকে পাস ওকে ধরে নিয়ে আমার পাশে এনে দে। আমার প্রাণটা বাঁচা বাবা। মাসিমা তো বলেই খালাস। কোথায় হিলি, কোথায় দিল্লি আর কোথায় বা পাটনা। অতদূর স্বপ্ন দেখাটাও আমার কাছে এক বিলাসিতা। কিন্তু মাসিমা, হিল্লি, দিল্লি, পাটনা তো আর চারটিখানি না। এক কাজ কর, ওই ড্রয়ার টেনে দেখ, যা দরকার লাগে নে। আমি আর উঠতে পারছি না। এই যে মেঝেয় শুয়েছি, আমি এখানেই আমার দেহ রাখবো। বালাই ষাট। বলে আমি ড্রয়ার টেনে দেখি। ছোট, বড়, মেজো, নানা আকারের নোটে ফাঁকা পকেট বোঝাই করে আমি তক্ষুনি বেরিয়ে পড়ি। গোড়াতেই পাটনা যাই। বাসার একঘেয়ে রান্না খেয়ে খেয়ে আমার একবারে অরুচি ধরে গিয়েছিল। তাই সবার আগে আমার ইতুর কথাটাই মনে পড়ল। শালুমাসির ডালে না গিয়ে, ডালুমাসির পাল্লায় না ডাল গলিয়ে সোজা চলে গেলাম ইতুলক্ষ্মীর পাটনায়। গিয়ে দেখি, হ্যাঁ, যা ভেবেছি তাই। প্রাতরাশের টেবিলে ইতুর মুখোমুখি দেখতে পেলাম আলু মেশোকে। চা, অমলেট, টোস্ট, পোচ, পুডিংয়ের সম্মুখে। হাতে মুখে মাখন মাখামাখি। আমিও গিয়ে ভাগ বসালাম। ভাগ্যে থাকলে মিলে যায় অমনি। কোনো খবর না দিয়ে হঠাৎ এমন আচমকা? সুধা ইতু, ভালো আছো তো? সবাই বেশ ভালো তো? আমি ঘাড় নেড়ে জবাব দিই, হ্যাঁ, সকালেই বহাল তবিয়তে আছে। এই পথ দিয়ে যাচ্ছিলাম, মানে এই লাইন দিয়ে। ফিরছিলাম দিল্লি থেকে। পাটনা স্টেশনে হাঁক শুনেই টনক নড়ল। নেমে পড়লাম তক্ষুনি। তোর ওই রান্না স্বর্গীয় মুরগিরা সব মনে পড়ে গেল। ইতু হেসে বলল, ঘন ঘন টনকটাকে নড়াও না কেন গো? প্রাতরাশের পর ইতুচন্দর আমাদের মধ্যাহ্নের আঁশ মেটাতে রান্নাঘরে গেলে একলাটি পেয়ে শুধলাম মেশোকে। ও মেশো, আলু মাসি নিরুদ্দেশে বিজ্ঞাপনটা দেখেছ? হ্যাঁ, দেখেছি, কিন্তু আমি আর উমুকও হচ্ছি না বাবা। কিন্তু এদিকে মাসি যে ধরাসজ্জা নিয়েছেন, ও নিনগে যাক। আমি আর ওই ধরা বাঁধার মধ্যে যাচ্ছি না। কেন, ধরা বাঁধাটা কিসের? মাসিমা কি তোমায় বেঁধে রাখেন নাকি? আরে ধরা বাঁধা খাওয়া, দিনের পর দিন খালি আলু আর আলু। আলুকে দেখে দেখে আর আলু চেখে চেখে জীবনটা আমার আলুনি হয়ে গেল। আমার অরুচি ধরে গেল একবারে। তা বটে, ওই আলুর ভয়ে তো আমরাও পা বাড়াইনি। আলুর প্রতি দরদ মাসিমার একটুখানি বেশি, সেটা মানি। তা নাকি ওর ছোটবেলা থেকে এরকম শুনেছি। তাই ওই আলু নামটা ওর সঙ্গে চালু হয়ে গেছে সেই থেকেই। এই চালু বলে চালু, ভাতে আলু, ডালে আলু, তরকারিতে আলু, ঝালে, ঝোলে, অম্বলে আলু, আলু পোস্ত, আলু চোস্ত, আলু ছেঁচকি, আলু ছ্যাঁচড়া, আলু মরিচ, আলুর পায়েস, আলুর হালুয়া, এমনকি আলু ভাজার থেকে আলুর পাঁপড় কিচ্ছু বাদ নেই। আর আলু কাবলি মেসোমশাই, সেটাই খেতে ভালো নয় বলুন? আরে কেবল আলু কাবলি হলে তো রক্ষে ছিল। আলু বেলুচিও আবার। লুচির মধ্যে আলু পুড়ে কি করে যে পারেন খোদাই জানেন। আর সে আলুর পুর দেওয়া লুচিকে বলে কিনা আলু পুরি। কখনো খেয়েছিস? ডালপুরি মতোই অনেকটা। এমন অখাদ্য। আলুর প্রতি মাসিমা একটু দয়ালু তা জানি। তাই বলে কি মাসিমাকে তুমি ত্যায্যপুত্র করে দেবে? আর সেই আমাকে ত্যায্যপুত্র করে দিক না। আমি এখানে মুখ বদলাতে এসেছি। আর সম্মুখে যাচ্ছি নে। সেদিক দিয়ে মুখ বদলাবার জায়গা এটা বটে। ইতুর মুখখানা তো এখনো চাঁদপানা, তাই না? আর ওর টুলটুলি গুলগুলিকেও বলতে হয়, ওরা তাহলে বানানো নয়? সে তোরা জানিস। ওর মুখটুকু আমার চোখে পড়ে না। এখন আমি অস্তন্মুখ। যা কিছু পড়বার তা এখন আমার মুখেই পড়ে। এই মুখে। বলেই পুডিংয়ের তালটা সেই মুখে তিনি সামলালেন। হ্যাঁ, জানিস রে, এখানে এসব অবধি শুনছি এই বিহারে নাকি ইচ্ছা পূরণের একটা কুয়ো নাকি কোথায় আছে। সেখানে গিয়ে হত্যে দিয়ে পড়লে সব নাকি মনোবাঞ্ছা পূর্ণ হয়। ওই তোদের তারকেশ্বরে যেমন হত্যে দেয় না? ও, ওই পৌরাণিক সেই বাঞ্ছা কল্পতরুর মতোই। হ্যাঁ, হ্যাঁ, তোর বিশ্বাস হয়? দেখো মেসো, বাঞ্ছা কল্পতরু কোথাও আছে বলে আমি জানি না। তবে একালে বাঞ্ছাকল্প তরুণী আছেন তা আমি মানি। তারাই এখন সবার মনোবাঞ্ছা সব পূর্ণ করেন। তা আমি বলি, তা তুমি তার খোঁজে রয়েছো কেন জানতে পারি কি? আরে আনকোড়া হবার জন্যই, আর কেন? সেখানে গিয়ে আমি পুনর্যৌবন চাইবো। আর তারপরে, ও, তাহলে শুধু মুখ নয়, তোমার তাহলে আপাদমস্তক মতলাবার মতলব?
তারপরে তরুণ হয়ে কোনো বাঞ্ছা কল্পতরুণীকে নিয়ে নতুন করে সংসার পাতবে। হ্যাঁ, বুঝেছি। তুই বলিস কি রে? হ্যাঁ, দিল্লির লাড্ডু খাবার জন্য আবার আমি মুখ বাড়াবো? তিনি গালে হাত দেন, নিজের গালে। আ সেটা এমন কি খারাপ মেসোমশাই? নতুন ঘর, নতুন ঘরণী, নাচাও আলু মাসিকেও তোমার সঙ্গে নাও না কেন? দুজনেই আগা পাঁচতলা বদলে নতুন করে লাগাও ফের আবার। সে কথাটা অবশ্য মন্দ না। তবে তুই আর চল না আমাদের সঙ্গে, সত্যজিৎ কুয়োতলায় গিয়ে। কেন? আমি কিসের জন্যে যাব? পুনর্যৌবন? দেখো মেসো, বার্ধক্য কষ্টদায়ক তা আমি জানি। কিন্তু যৌবন জ্বালা যে বেজায় তাও আমার জানা আছে মেসোমশাই। তা আর আমি চাই না। তবে হ্যাঁ, পুনঃ কৈশোর যদি ফিরে পাই তবে আবার সে বয়সে বেশ শোরগোল। আর বাঞ্ছা পূরণের কথা কইছ? কোনো মনোবাঞ্ছা আমার অপূর্ণ নেই তেমনটা। সব স্বাদই মিটেছে। সব রকম আস্বাদই পেয়েছি অল্প বিস্তর। তা অন্ধকূপহত্যা হতে যাব কোন দুঃখে? আচ্ছা, সে না হয় না যাস নাই যাবি। বেশ, তুই এক কাজ কর। ফিরে গিয়ে তাহলে তুই তোর মাসিমাকে পাঠিয়ে দে তো। আমি এদিকে কুয়োটার খোঁজ খবর নিচ্ছি। কলকাতায় ফিরেই মাসিকে গিয়ে খবরটা দিলাম। আর দিতেই তিনি টেলিগ্রামের মতোই দিল্লির এক্সপ্রেস ধরতে তক্ষুনি ছুটলেন। হনৌজ দিল্লি দূরস্থ, আর সেই পথেই পাটনা তো। তাকে দূরস্থ করতে হলেও তড়িঘড়ির দরকার। দিন কতক বাদে আলুমেশো খবর পেতেই আমি ছুটে গেছি তাঁদের নিউ আলিপুরের আস্তানায়। আলুমেশো ঠিক সেরকমটাই আছেন, আলিপুরের মতোই। নিয়ত তো কোথাও দেখা গেল না। আমি ইতুর নিউজ চাইলাম। তো কেমন আছে ওরা? যেমন থাকে, দস্তুর মতন দিব্যি আছে। বহাল তবিয়তে সবাই আছে। কিন্তু আলু মাসিকে তো দেখছি নে। তিনি কি তাহলে সেখানে থেকে গেলেন নাকি? বলা যায় একরকম তাই। শোন বলছি। ওই মনোবাঞ্ছা পূর্ণ করতে সেই কল্পতরু কুয়োর কাছে গেছি দুজনাই। রাজগৃহের কাছাকাছি গভীর গহনের ভেতরে সেই কুয়ো। ও, তাহলে তোমরা হত্যে দিয়েছিলে সেখানে? আরে না না, হত্যে পত্তিতে লাগে না। সে কুয়োর জলে মুখ দেখে মনে মনে চাইলি নাকি সব ভুলে যায়। হ্যাঁ, সত্যি? মিথ্যে নয় বলেই তো মনে হচ্ছে। তা হয়েছিল কি তাহলে শোন। আমরা গেলাম দুজনায় কুয়োতলায়। মুখ বাড়িয়ে তাকালাম আমরা। অতল স্পর্শী কুয়ো। আর জলটা এত তলায় ভালো করে মুখই দেখা যায় না। তা যাই হোক, সেই আবছা আবছা জলের আবছার উপর যেটুকখানি মুখের ছায়া পড়লো দেখলাম। আলু মাসিও দেখলো? হ্যাঁ, দেখলো বই কি। আরও ভালো করে দেখবার জন্যে যেই না ঝুঁকেছে, আমি সাবধান করে গেছি। এই করছো কি, করছো কি? কুয়ো ভ্যাটিস। আচ্ছা, কুয়ো ভ্যাটিস কি কোনো মন্ত্রটন্ত্র নাকি? তা জানিনি। ফ্রেঞ্চ কি লাতিন তাও আমি বলতে পারবো না। তবে কথাটা কিন্তু সাংস্কৃতিক। সংস্কৃতের মতোই অনেকটা। কথায় কথায় অঙ্গভঙ্গের মতো এইসব আড়ালে তাকে সবাই খ্রিস্টিমান বলেই ভাবে। তার মানেটা বোধহয় যাচ্ছ কোথায়? তাই বটে। কোথায় গেল যে? সত্যি একবারে সংস্কৃত মন্ত্রের মতোই কাজ দিল কথাটায়। যেই না বলেছি কুয়ো ভ্যাটিস, আর অমনি কি না ঝপাং। ঝপাং? তার মানে? তার মানে তোর মাসি সেই কুয়োর একবারে তলায়। সত্যি বলতে কি, এইসব ইচ্ছে পূরণের কিংবদন্তিতে আমি গোড়ায় কিন্তু একটুও বিশ্বাস করিনি। তোর মতন আমারও সন্দেহ ছিল। কিন্তু চোখের উপর দেখে না, এখনো যে এমনটা ঘটে থাকে, মনের ইচ্ছা ফুলে যায় হাতে হাতে সত্যি, সেই বিশ্বাসটা কিন্তু আমার হলো। মিথ্যে নয় মোটে। কিন্তু দেখলাম, হ্যাঁ, এখনো ফলে যায়। সত্যিই। নিজের চোখের উপর দেখলাম তো, যা চাইছিলাম। তোর মাসি আরে দেখতে না দেখতে চোখের বাইরে চলে গেল। সত্যি। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, খুব শিগগিরই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।